আচ্ছা, চলুন তো একটা ব্যাপার ভাবা যাক। বাংলা সাহিত্যের যে বিশাল ইতিহাস, সেই ইতিহাসের মাঝখান থেকে যদি ১৫০টা বছর হুট করে গায়েব হয়ে যায়, অবাক লাগছে শুনতে, কিন্তু ঠিক এটাই ঘটেছে। আর আজ আমরা বাংলা সাহিত্যের সেই রহস্যময় হারিয়ে যাওয়া সময়টা নিয়েই কথা বলবো। ১৫০ জাস্ট একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটাই বাংলা সাহিত্যের একটা বিরাট ধাঁধার কেন্দ্রবিন্দু। কেন? কারণ এই ১৫০ বছর আমাদের সাহিত্যের ইতিহাস থেকে একরকম বলা যায় ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন। এই সময়টার কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্মই আমাদের হাতে এসে পৌঁছায়নি। তো আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? কোথায় গেল এই ১৫০টা বছর? একদিকে আমাদের হাতে আছে প্রাচীন চর্যাপদ, আর অন্যদিকে মধ্যযুগের বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন। আর এই দুটোর মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা, যেন একটা সাহিত্যিক ব্ল্যাক হোল। কি হয়েছিল তখন? সাহিত্যিকরা কি লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন, নাকি তাদের সমস্ত সৃষ্টি সময়ের অতলে হারিয়ে গেছে? তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই ১৫০ বছর হারিয়ে যাওয়ার পেছনের কারণটা কি। তারপর বোঝার চেষ্টা করব কেন একে অন্ধকার যুগ বলা হয়, আর এই নিয়ে তর্ক বিতর্কটাই বা কী নিয়ে। আর সবশেষে এই অন্ধকারের মধ্যেও কি কোনো আলোর রেখা খুঁজে পাওয়া যায়, সেটাও আমরা দেখব। তো শুরু করা যাক। এই যে সাহিত্যিক শূন্যতা, এর পেছনে কিন্তু একটা বিরাট ঐতিহাসিক ঘটনা আছে। এমন একটা ঘটনা যা বাংলার ইতিহাসকে, সমাজকে, সবকিছুকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। সালটা ছিল ১২০৪। তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলেন, আর রাজা লক্ষণ সেন পরাজিত হলেন। আর এর সাথেই শুধু সেন বংশের পতন হলো না, পতন হলো সাহিত্যের সেই ছাতার, মানে রাজকীয় পৃষ্ঠপোষকতার। আর এরপর থেকেই শুরু হলো একটা ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার সময়, যা প্রায় ১৫০ বছর ধরে চলেছিল। আর এই সময়টাই বাংলা সাহিত্যকে যেন একটা গভীর অন্ধকারে ঠেলে দেয়। আর এই যে রাজনৈতিক পট পরিবর্তন, ঠিক এই কারণেই অনেক ঐতিহাসিক আর গবেষক এই সময়টাকে নাম দিয়েছেন অন্ধকার যুগ। কিন্তু প্রশ্ন হলো কেন? শুধু রাজনৈতিক গোলমাল কি একটা গোটা সাহিত্যিক যুগকে পুরোপুরি মুছে দিতে পারে? আচ্ছা চলুন এর পেছনের যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক। সবচেয়ে বড় যে যুক্তিটা দেওয়া হয় তা হলো এই ১৫০ বছরের মধ্যে লেখা কোনো বড় মাপের সাহিত্যকর্মের, মানে কোনো মহাকাব্য বা বড় কোনো আখ্যানের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। একবার ভাবুন তো সেই পরিস্থিতিটা। চারিদিকে যুদ্ধ, লুটপাট, রাজনৈতিক বিশৃঙ্খলা, একটা ভয়ঙ্কর ভয়ের পরিবেশ। এমন একটা সময়ে বসে শিল্প বা সাহিত্য চর্চা করাটা তো প্রায় অসম্ভবই ছিল। শুধু তাই নয়, অনেক জ্ঞানীগুণী মানুষ, পণ্ডিতরা তাদের জীবনের সবথেকে দামি সম্পদ, মানে হাতে লেখা পুঁথিগুলো নিয়ে প্রাণ বাঁচাতে নেপাল, তিব্বত, ভুটানের মতো জায়গায় পালিয়ে গিয়েছিলেন। এর ফল কি হলো? বাংলা সাহিত্যে যেন একটা লম্বা কমা নয়, একেবারে ফুল স্টপ পড়ে গেল। কিন্তু গল্পটা কি এত সহজ? সবাই কি এই অন্ধকার যুগ থিওরিটা মেনে নিয়েছেন? না, একেবারেই না। আর এখানেই কিন্তু আসল মজাটা। এই সময়টা নিয়ে গবেষকদের মধ্যে একটা বিরাট বিতর্ক আছে, যা আমাদের এই রহস্যকে আরও জটিল করে তোলে। বিতর্কটা মূলত দুটো শিবিরে বিভক্ত। একদিকে আছেন ডক্টর সুকুমার সেন, হুমায়ুন আজাদের মতো পণ্ডিতরা। তাদের মতে এই যুগটা ছিল একটা ব্যারেন পিরিয়ড বা বন্ধ্যাকাল, মানে এখানে সাহিত্য বলে কিছুই তৈরি হয়নি। আর অন্যদিকে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আলী আহসানা মতো গবেষকরা। তারা বলছেন, না, এটা অন্ধকার যুগ নয়, এটা ছিল একটা ট্রানজিশনাল পিরিয়ড বা ক্রান্তিকাল, মানে একটা যুগ শেষ হয়ে আরেকটা নতুন যুগ শুরু হওয়ার মাঝখানের সময়। ডক্টর ওয়াকিল আহমেদের এই কথাটা দেখুন। তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে এটা অন্ধকার যুগ নয়, এটা একটা ক্রান্তিকাল বা যুগ সন্ধিক্ষণ। আর এই ধারণাটা, এই আইডিয়াটা কিন্তু পুরো ছবিটাকেই বদলে দেয়। ভাবুন তো, এটা যদি অন্ধকার না হয়ে থাকে, যদি এটা ধ্বংসের সময় না হয়, তাহলে কি এটা নতুন কিছু তৈরি হওয়ার প্রস্তুতি পর্ব ছিল? আর যদি এটা পুরোপুরি অন্ধকার নাই হয়, তাহলে তো কিছু প্রমাণও থাকতে হবে, তাই না? কোথাও তো একটু আলোর চিহ্ন পাওয়া যাওয়ার কথা। আর মজার ব্যাপার হলো, কিছু নিদর্শন সত্যিই পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় সাহিত্যের প্রদীপটা একেবারে নিভে যায়নি, টিমটিম করে হলেও জ্বলছিল। যেমন ধরুন প্রাকৃত পৈঙ্গলের কথা।
হ্যাঁ, এটা ঠিক যে বইটা পুরোপুরি বাংলা ভাষায় লেখা নয়, কিন্তু এর ভেতরে এমন সব কবিতা পাওয়া গেছে যা লিখেছেন বাঙালি কবিরা। আর সেই কবিতাগুলো পড়লে বোঝা যায় বাংলা ভাষা তখন সংস্কৃতের খোলস ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, একটা নতুন ভাষার জন্ম হচ্ছে। এরপর আরেকটা উদাহরণ হল রামাই পণ্ডিতের শূন্য পুরাণ। এটা বৌদ্ধ ধর্মের শূন্যবাদ দর্শনের ওপর লেখা একটা বই। এর গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হলো এটা প্রমাণ করে যে ওই চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিন্তু ধর্ম দর্শন নিয়ে গভীর চিন্তাভাবনা থেমে থাকেনি, লেখালেখিও চলছিল। আরেকটা খুব ইন্টারেস্টিং বই হল শেখ শুভোদয়া। এটা সংস্কৃত আর বাংলা মেশানো ভাষায় লেখা, কিন্তু এর ভেতরের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। এখানে রাজা লক্ষণ সেনের দরবারে একজন মুসলিম পীরের অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে। একবার ভাবুন, সেই সময়ে কিন্তু দুটো আলাদা সংস্কৃতি, হিন্দু আর ইসলাম, একসাথে মিশে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে। আর একটা কথা ভাবুন, যখন চারদিকে এত অস্থিরতা, তখন তো কাগজ কলমে কিছু লেখা বা সেটাকে সংরক্ষণ করাটাই বিরাট ঝুঁকির ব্যাপার। সেই সময়টায় সাধারণ মানুষের সাহিত্য কি ছিল? ছিল মুখে মুখে চলা সাহিত্য, যেমন ডাক আর খনার বচন। কৃষি, আবহাওয়া, দৈনন্দিন জীবনযাপন নিয়ে তৈরি এইসব প্রবাদ আর ছড়া, এগুলোই ছিল সেই সময় জীবন্ত সাহিত্য, যা লেখা না হলেও মানুষের মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে গেছে। আর শূন্য পুরাণের ভেতরে নিরঞ্জনের উষ্মা নামের একটা অংশ আছে, যেটা শুধু সাহিত্য নয়, একটা অসাধারণ ঐতিহাসিক দলিল। এখানে দেখানো হচ্ছে ব্রাহ্মণ্য শাসনে অত্যাচারিত বৌদ্ধরা মুসলিমদের আগমনকে একরকম মুক্তি হিসেবে স্বাগত জানাচ্ছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এই লেখাগুলো হয়তো কোনো রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য নয়, কিন্তু এগুলো প্রমাণ করে যে সেই সময় সমাজ বসেছিল না। মানুষের চিন্তা, সামাজিক দ্বন্দ্ব, সাংস্কৃতিক আদান প্রদান সবই চলছিল। তো এই যে ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শনগুলো, এগুলোকে একসাথে করলে কি ছবিটা ফুটে ওঠে? ছবিটা হলো এই যুগটা আসলে কোনো কিছুর শেষ ছিল না, বরং এটা ছিল সম্পূর্ণ নতুন একটা অধ্যায়ের প্রস্তুতি পর্ব। এই তথাকথিত অন্ধকার যুগের গুরুত্বকে আমরা 3টে পয়েন্টে বুঝতে পারি। 1 নম্বর, এই সময়ে কিন্তু বাংলা ভাষাটা সংস্কৃতের কঠিন শাসন থেকে বেরিয়ে এসে নিজের মতো করে গড়ে উঠছিল। 2, হিন্দু, বৌদ্ধ আর ইসলামী সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন শুরু হয়েছিল, যা আমাদের সংস্কৃতিকে আরও অনেক বেশি রঙিন করে তুলেছে। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই সময়টায় কিন্তু পরবর্তীকালের বিখ্যাত সব সাহিত্য, যেমন মঙ্গল কাব্য বা ভক্তি আন্দোলনের সাহিত্যের জন্য মাটি তৈরি করে দিয়ে গিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ালো? এই 150 বছর কি বাংলা সাহিত্যের ইতিহাসের একটা কালো অধ্যায়, একটা ডার্ক এজ, নাকি এটা ছিল নতুন একটা সকাল আসার আগের প্রস্তুতি? হয়তো সত্যিটা এর মাঝামাঝি কোথাও। এটা পুরোপুরি অন্ধকার ছিল না, আবার ঝলমলে আলোতেও ভরা ছিল না। এটা ছিল একটা আলো আধারির যুগসন্ধিক্ষণ, যেখান দিয়ে হেঁটেই বাংলা সাহিত্য তার ভবিষ্যতের পথটা খুঁজে নিয়েছিল।